তাহলে এমসিকিউ আছে প্রথম একটা, তাই তো? বলো কি লেখা আছে? একটি সমকোণী চৌবলের বাক্সের ভেতরের আয়তন। তাহলে দেখো এটা হচ্ছে এটা বাক্স, তাই তো? তাহলে আয়তন দিয়েছে, ভেতরের আয়তন 440 সেন্টিমিটার কিউব, তো ঘন সেন্টিমিটার দিয়েছে তো। এবং ভিতরের ভূমিতলের ক্ষেত্রফল, মানে এই নিচের এই ক্ষেত্রফলটা, এই যে এরিয়া, এরিয়া কত দিয়েছে? এ ফর এরিয়া, ঠিক আছে? হ্যাঁ, কত দিয়েছে? 88 সেন্টিমিটার স্কয়ার দিয়েছে, তাই তো? হ্যাঁ, আচ্ছা, ভি ইকুয়াল টু কত জানো ফর্মুলা? এরিয়া গণিত উচ্চতা, যে এইচ, এটা ফর্মুলা। এইচ মানে উচ্চতা, আয়তন ইকুয়াল টু ক্ষেত্রফল ইনটু উচ্চতা। কেন? এখন বলবে কি করে এলো? এটা মানে দৈর্ঘ্য আর প্রস্থ না? এবার দেখো, এরিয়া মানে তো দৈর্ঘ্য ইনটু প্রস্থ, তাহলে আয়তন মানে তো দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা, তাই তো? তাহলে এল ইনটু বি ইনটু এইচ মানে ভি, তো? হ্যাঁ না না? এরিয়া মানে এল ইনটু ভি, তো দৈর্ঘ্য ইনটু প্রস্থ আছে তো, তাই তো? দেখো মিল, মানে লিঙ্ক করতে পারলে, বুঝতে পারলে? আচ্ছা, তাহলে আয়তন ইকুয়াল টু কি? ক্ষেত্রফল ইনটু উচ্চতা, তো? কারণ ক্ষেত্রফলকে ভাঙলে দৈর্ঘ্য ইনটু প্রস্থ পাচ্ছি, দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা। আচ্ছা, তাহলে আয়তন কত? 440, এরিয়া কত? 88 ইনটু এইচ, তাই তো? হ্যাঁ, তাহলে 88 ইনটু এইচ ইকুয়াল টু 440, তাই তো? তাহলে এখানে এইচ ইকুয়াল টু কত হবে বলো? 440 ভাজি মানে ভাগ 88 ইকুয়াল টু 5, আর এখানে ইউনিট সেন্টিমিটার, তাই তো? উচ্চতার জন্য একটা সেন্টিমিটার বরাদ্দ, তাহলে 5 সেন্টিমিটার। তাহলে বুঝতে পারলাম, কারণ ভূমির ক্ষেত্রফলের মধ্যে দৈর্ঘ্য, দেখো এটা দৈর্ঘ্য আর এটা ধরো প্রস্থ, আর এই জায়গার উচ্চতা আছে, এই যে উচ্চতা, ঠিক আছে? ভালো করে জিনিসটা বুঝতে হবে, কারণ এরিয়ার মধ্যে দৈর্ঘ্য ইনটু প্রস্থ আছে, দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা মানে তো আয়তন, তাই তো? দেখো বুঝতে পারলে? তাহলে অ্যান্সার কত হবে? 5। কত দাঁড়াতে অ্যান্সার আছে? বি, বি লিখতে হবে। বি পরীক্ষার বি যতক্ষণ না লিখবে নম্বর পাবে না। তো তোমাকে তো এমসিকিউ লিখতে বলেছে, লিখবে বি। বি উত্তরটি সঠিক, বা অপশন বি ইজ কারেক্ট, ঠিক আছে? এটা কথাটা লিখতে হবে, শুধু এটা লিখলে হবে না। টিচার খুঁজে দেখতে হবে না 5 কোথায় আছে, এতে দেওয়া আছে না বিতে দেওয়া আছে। বি না লিখলে হবে না, কিন্তু এদিকে দেখো অপশনটা লিখবে, আমি টোটালটা বলি, বুঝতে পেরেছো? আর পরীক্ষা যখন হবে তখন আগে ম্যাথ, ওই খাতার ওই মার্জিন যদি টানার থাকে তাহলে আগে টানবে, ওই মেন টাইমের মধ্যে মার্জিন ফার্জিন টানবে না। হ্যাঁ, এগুলো করা মানে হচ্ছে সময় নষ্ট করা, মার্জিন টেনে নম্বর দেবে না কিন্তু। হ্যাঁ, মার্জিন একবার চোখে দেখে নেবে, এরকম করে দিই মার্জিনের ভেতরে অঙ্ক করতে শুরু করবে, মার্জিনটা পরে টানলে হবে, বুঝতে পারলে? আমি এক একজনকে দেখেছি যেরকম মার্জিন টানলো, হ্যাঁ, মুড়ো বান্ধে মুখ বুঝলো, জল খেলো, ছেলে মেয়ে সব, আমি যখন যেখানে পড়তাম সেখানে সব ছেলে মেয়ে দুজনেই পড়তে আসতো, ঠিক আছে? অঙ্ক কখন করছে সেটা হচ্ছে দেখা, যে অঙ্কটা কখন শুরু করবে, ঠিক আছে? এটা হচ্ছে দেখা যে অঙ্কটা কখন শুরু করবে, ছেলে মেয়ে দুজনেই। তাহলে ওরা ম্যাথসটা করার নম্বর তো ম্যাথস করার জন্য পাবে, মার্জিন টানার জন্য তো না। তারপরে বাথরুম গেলে টাইম ওয়েস্ট হবে, যেমন আমি রামকৃষ্ণ মিশনের স্টুডেন্টদের পড়াই, ঠিক আছে? তো ওরা যারা অ্যাডমিশন টেস্টের জন্য পড়ে, কি বলেছি যে এরকম হতে পারে যে বিল্ডিং এর 4th ফ্লোরে তুমি আছো, ফার্স্ট ফ্লোরে তোমার বাথরুম, কারণ আসছে যে তোমার 10 মিনিট লেগে যাবে, তাই না? তো এই টাইমগুলো তো দেওয়া যাবে না। 10 মিনিট একটা পরীক্ষা তুমি উড়িয়ে দিচ্ছ মানে বিরাট ব্যাপার। আর মাধ্যমিক তো ওরকম না। শোনো, এই বইটা যদি এরকম হতো না যে যে আমি মার্চ মাসের মধ্যে একদম 10টা চ্যাপ্টার সব ম্যাথস করিয়ে দিতাম, তাহলে মার্চ এপ্রিল মে জুন, তাই তো? আর 3 মাস, 26টা চ্যাপ্টার আছে, আর 2 মাস ধরো, মানে মার্চ মে জুন জুলাই, মানে জুলাইয়ের মধ্যে তাহলে সিলেবাস শেষ। অত সোজা না, বইটা দেখে বুঝতে পারছো তো? বইটা ওই কারণে দেয়নি, বুঝলে? তাহলে তো হয়ে যেত। স্কুল যেই অ্যাপ্রোচে সিলেবাসটা দিচ্ছে না, সেই অ্যাপ্রোচটা হচ্ছে মানে একটা ইনভ্যালিড জিনিস, মানে একটা ইম্পসিবল অ্যাপ্রোচ। সিলেবাসটা শেষ করতে মোটামুটি নভেম্বর মাস লাগবে ঠিকঠাক করে পড়ালো। তাই তোমাদের কি করতে হবে? একদিক থেকে করে যেতে হবে মোটামুটি মানে আমি চেষ্টা করব সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে পড়িয়ে দিতে। তাই জন্য এখন যেগুলো পড়িয়ে দিচ্ছি সেগুলো কিন্তু পরে আর পড়াবো না। ওই জন্য এখনই যেমন 3টে উপপাদ্য বুঝিয়ে দিলাম, এগুলো আর হবে না, এগুলো দেখে নেবে, রেকর্ড করা আছে, অসুবিধা নেই, ঠিক আছে? তারপর যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় সেটা বলবো, ঠিক আছে? আচ্ছা, আগে 10টা ছাড়া বলেছিলাম তো, হ্যাঁ মনে আছে তো? ব্যাস, আচ্ছা এটা বুঝতে পেরেছো? হ্যাঁ,
তারপরে অনেক রকমের পেন নিয়ে যায়, হ্যাঁ, নীল কালির পেন, লাল কালির পেন, কালো কালির পেন, সবুজ কালি, কোনটা দিয়ে লিখবে সেটা বুঝতে পারে না। লেখার জন্য কি দরকার? একটা ইউজন টুল পেন হয়ে যাবে, যে অঙ্ক করবে মিনিমাল রিসোর্সের উপর কাজ করতে হবে। একটা আয়তঘনাকার গর্তের দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ 12 মিটার, 2 নম্বর দিচ্ছে। হ্যাঁ, একটা আয়তঘনাকার গর্তের দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ 12 মিটার, গভীরতা 16 মিটার। ঠিক আছে, তাহলে দৈর্ঘ্য, প্রস্থ, গভীরতা দিয়ে দিচ্ছে। তাহলে দেখো গর্ত আঁকার দরকার নেই, লেন্থ হচ্ছে 40, প্রস্থ কত দিয়েছে বলো? প্রস্থ 12। আচ্ছা, প্রস্থ হচ্ছে 12, মিটার দেওয়া আছে, তাই তো? মিটার আছে তো? আর উচ্চতা মানে গভীরতা কত দেওয়া আছে? 16 মিটার। আচ্ছা, তাহলে আয়তন কত হবে? লেন্থ ইনটু ব্রিথ ইনটু হাইট। আচ্ছা, তাহলে কত হলো? 40 ইনটু 12 ইনটু 16। আচ্ছা, মিটার কিউব। এই গুণটা কিন্তু ভুল করেও করবে না, ঠিক আছে? গুণটা তাহলে আমি বলে রাখি, দেখে দিতে হবে। ওই গর্তের মধ্যে কটা পুরু তক্তা রাখা যাবে? এবার গর্তের মধ্যে তক্তা রাখতে বলেছে, গর্তের মধ্যে তক্তা ধরে এরকম দেখতে, এরকম হয় কাঠের তক্তা, তাই তো? এরকম হয় তো? আচ্ছা, তক্তার দৈর্ঘ্য কত আছে বলো? 5 মিটার, তাই তো? 5 মিটার, 5 মিটার। প্রস্থ কত আছে? 4 মিটার। আর গভীরতা কত? মানে উচ্চতা হোক বা গভীরতা, হ্যাঁ, 2 মিটার। পুরু মানে এটাই, যে জায়গাটা মানে হচ্ছে পুরু, এই, ঠিক আছে? কতটা পুরু বুঝতে পারলে? 2 মিটার। তাহলে এটা হচ্ছে 2 মিটার। কটা রাখা যাবে? এই যে বড় আয়তন আছে, এর আয়তন কত? এটাকে আয়তন V1 লিখে নিলাম, আর এটাকে V2 বললাম, তাই তো? L ইন্টু বি ইন্টু এইচ, তাই তো? তাহলে কত? 5 ইন্টু 4 ইন্টু 2 মিটার কিউব। তাহলে বলেছে এই গর্তের মধ্যে কটা এরকম রাখা যাবে? কটা রাখা যাবে? V1 কে V2 দিয়ে ভাগ করে দিতে হবে, তাই তো? হ্যাঁ, তার কারণ এটা তো পুরো বড় গর্ত আছে, তাই তো? কটা তক্তা রাখা যাবে বুঝতে পারলে ব্যাপারটা? এই বড় আয়তনকে ছোট আয়তনকে দিয়ে ভাগ করা যাবে। যেমন তোমাদের সেই গ্রোসের অঙ্ক আছে, দেবে দেশলাইট বাক্স 1 গ্রোস দেবে, বইয়ের মধ্যে অঙ্ক আছে, আগের পাতা বইয়ের ওই বড় অঙ্কগুলো। 1 গ্রোস, কত নম্বর অঙ্ক দেখো? 1 গ্রোস, এই যে 16 নম্বর অঙ্কটা। হ্যাঁ, গ্রোস মানে হচ্ছে, বলছে 1 গ্রোস মানে হচ্ছে 12 ডজন, মানে 144। যা আয়তন হবে তাকে 144 দিয়ে ভাগ করতে হবে একটা দেশলাইকাঠি বার করতে গেলে। সেই দেশলাইকাঠির উচ্চতা কত হবে জিজ্ঞেস করেছে। আছে অঙ্কটা, বইতে খাতায় করা আছে তো? এগুলো করাবো। এই অঙ্কটা ডিফিকাল্ট, এটা তোমাদের করাইনি, মানে স্কুলে দাগ দেয়নি, কিন্তু পরীক্ষায় অঙ্কটা আসে, ঠিক আছে? ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো, তাহলে V1 কত হচ্ছে? 40 ইন্টু 12 ইন্টু 16। তাকে ভাগ করবো কি দিয়ে? 5 ইন্টু 4 ইন্টু 2 দিয়ে, তাই তো? হ্যাঁ, কেন গুণ করলাম না বুঝতে পেরেছো? কাটাকুটি করবো বলে। এ দেখো, 4 3 12, ঠিক আছে? 3 লিখলে, আচ্ছা, 2 8 16 ইন্টু 8 লিখলে, আচ্ছা, তাই তো? 5 8 40 ইন্টু 8 লিখলে, তাহলে 8 ইন্টু 8 64 ইন্টু 3 মানে 192টা রাখা যাবে। অ্যান্সার আছে তো 192? হ্যাঁ, 192। বি এর উত্তরটা, অপশন বি হচ্ছে সঠিক। 192টা তক্তা রাখা যাবে, ঠিক আছে? আচ্ছা, বুঝতে পেরেছো তো? MCQ itself is a mathematics, so don't take it lightly. MCQ কে খুব লাইটলি নিয়ে লাভ নেই। আচ্ছা, কি লেখা আছে দেখো তো? লেখা আছে ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল 256 বর্গমিটার। পার্শ্বতল কথার মানে কি? ধরো এই ঘরটা একটা ঘনক, পার্শ্ব মানে সাইড, ওপরটা নিচটা ধরবে না, তাহলে কটা তল হচ্ছে? 4টে। তাহলে ঘনকের কটা পার্শ্বতল আছে? সারফেস এরিয়া মানে ল্যাটেরাল, এই পার্শ্বতলকে LSA বলে, LSA লিখে দিচ্ছি এখানে, দেখে নেবে। ল্যাটেরাল সারফেস এরিয়া, ল্যাটেরাল সারফেস এরিয়া মানে হচ্ছে পার্শ্বতল। তাহলে এটা হচ্ছে একটা ঘনক, ঘনকের কটা পার্শ্বতল আছে? একটা, দুটো, পেছনে 4টে, ঠিক আছে? 4টে পার্শ্বতল, ঠিক আছে? 4 সারফেস। আচ্ছা, ঘনক তো, তাহলে বাহু তো A,
তাহলে এক একটা সারফেস কত, a ইন্টু এ, তো এক একটা সারফেস তো স্কোয়ার, এক একটা তল, কারণ হয় দৈর্ঘ্য হয় প্রস্থ আছে, ঘনত্ব দৈর্ঘ্য প্রস্থ উভয় সমান, তো তাহলে এক একটা তল তো স্কোয়ার, তাহলে কটা স্কোয়ার হবে, 4 স্কোয়ার ইকুয়াল টু কত, 256, তো বলেছে তো। তাহলে a স্কোয়ার ইকুয়াল টু কত, 256 কে 4 দিয়ে ভাগ করতে হবে, কত হবে 64। তাহলে a কত হবে, √64, কত মান হলো 8, এই যে 8, এটা কত হচ্ছে 500 তলের ক্ষেত্রফল বর্গ মিটার দিচ্ছে, তাহলে এ হচ্ছে মিটার, ঠিক আছে। আচ্ছা, তাহলে ঘনকের আয়তন বার করতে বলেছে, তাহলে বাহু পেয়ে গেলে, তাই তো। এটা কিন্তু মাইনাস হবে না কিন্তু, কারণ মাইনাসটা নেব না, এখন +-8 হয়, কিন্তু -8 লেস দেন 0, পরিমিতি মানে এগুলো তো কোনো ঋণাত্মক হয় না, তাই -8 যে ভ্যালুটা সেটা আমাদের উপেক্ষা করতে হবে, উই হ্যাভ টু নেগলেক্ট ইট, আমরা অলওয়েজ পজিটিভ ভ্যালু নেব, বোঝা গেল। কারণ a স্কয়ার ইকুয়াল টু যদি 64 হয়, a ইকুয়াল টু +-8 হয়, কারণ দ্বিঘাত সমীকরণ হচ্ছে না, এটা তো দ্বিঘাত সমীকরণ হচ্ছে, দুখানাই আছে তো একটা করে মান পাবে, এর মধ্যে নেগেটিভ ভ্যালুটা নেব না, তাই a ইকুয়াল টু √8 হবে। এবারে আয়তন বার করতে বলেছে, আয়তন মানে কি, a কিউব, ঘনকের আয়তন তো বাহু কিউব, কত 8 এর কিউব, মানে 8 × 8 × 8, কত হচ্ছে 512 মিটার কিউব, এই যে। তাহলে ঘনকের আয়তন হচ্ছে 512 মিটার কিউব, যে 512 ঘন মিটার, অপশন ডি হচ্ছে কারেক্ট, বুঝতে পারলে। ঘনকের আয়তন হচ্ছে বাহু কিউব, দেখে নেবে কিন্তু বুঝলো। মাথায় ঢুকছে না বেশি খাওয়া হয়ে যাচ্ছে? মাথায় বেশি ঢুকছে না, এখন যদি একটা জিওমেট্রি প্রয়োগ করে দেওয়া তাহলে বুঝতে পারবে, মাথাটা বন্ধ হয়ে গেছে বুঝতে পারবে। দেখো দুটি, আর আমরা যখন 10-এ পড়তাম, আমাদের যে ম্যাথামেটিক্স যে স্যারের কাছে পড়তাম, এমনি স্যার ভালো ছিল, কিন্তু কোনোদিন জিওমেট্রি এসব বোঝাতো না, সব নিজেদের করতে হতো। তাই আমি যখন মানে পড়েছিলাম, এবার আমাদের স্কুলে বরাবর ডিফিকাল্ট কোশ্চেন আসে, আমি যে এগুলো জিওমেট্রিগুলো কিভাবে চাপ নিয়ে পড়েছিলাম না, পুরো নিজে নিজে পড়েছি, মানে মাথায় ঢুকিয়ে। আমি বলেছি কি করে পড়লাম, এদিক ওদিক জিজ্ঞেস করে আরো স্কুলের ভালো ভালো স্টুডেন্ট, মানে বলতে হবে এটা পুরো চাপটা আমাকে নিতে হয়েছে। তাই জিওমেট্রিটা আমি যে স্যারের কাছে পড়েছি ক্লাস 5 থেকে, কোনোদিন কোনো স্যার ঠিক করে পড়ে, এটা আমি ক্যামেরার সামনে বলতে পারি, কোনো অসুবিধা নেই, রেকর্ড হচ্ছে। কেউ বললে যে জিওমেট্রি পড়াতো, স্কুলে কোনো জিওমেট্রি কোনো সিস্টেমে ছিল না, আর যেভাবে পড়াতো ওভাবে না পড়ানোই ভালো, ঠিক আছে, সরকারি স্কুলে যেমন পড়ানো হয়। এবার ইংলিশ মিডিয়াম স্কুলে দেখা যাচ্ছে ঠিকঠাক করে জিওমেট্রি করাচ্ছে না, কিন্তু জিওমেট্রি খুব ডিফিকাল্ট ব্যাপার, এক একটা ম্যাথ এমন আছে না খুব ডিফিকাল্ট। তাহলে জিওমেট্রির পর আরেক রকম জিনিস আছে, ক্লাস 9-এ পড়েছো, স্থানাঙ্ক জ্যামিতি, নাম শুনেছো তো, কোঅর্ডিনেট জিওমেট্রি সব বড় বড় বই আছে, 11-এর সব আলাদা আলাদা সব বই, 11-এর সব সিরিজ। তাহলে সেগুলো যদি বুঝতে হয় তাহলে তোমাকে তো অনেক বেস ক্লিয়ার রাখতে হবে। হ্যাঁ দেখো 4-এ কি আছে, দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:7, দুটো ঘনকের আয়তন অনুপাত, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কি হবে, আয়তনের অনুপাত, তাহলে আয়তন হচ্ছে v1/v2 1:7। আচ্ছা v1 মানে, তাহলে আয়তন অনুপাত হচ্ছে, তাহলে বাহু কত হবে, কিউব রুট হবে, জানো যে এরকম করে করতে হবে তো, হ্যাঁ, বা তুমি এটা লিখতে পারো তো, একের 3, তাই তো। হ্যাঁ দেখো এদিকে কিউব রুট অফ এ, অর্থাৎ মানে কি a টু দি পাওয়ার 1/3, এই একটা ভেতরে থাকে, এই দেখো এই একটা ভেতরে আছে, a মানে a টু দি পাওয়ার 1, a টু দি পাওয়ার 1/3, আর আমরা রুট ওভার a বলি না, অ্যাকচুয়ালি এটা 2 থাকে, এই a টু দি পাওয়ার 1/2 এইভাবে আছে, 2টা বাইরে আছে, হ্যাঁ, এটাকে স্কয়ার রুট বলি, মানে a টু দি পাওয়ার 1/2, আর এটাকে কিউব রুট বলি, a টু দি পাওয়ার 1/3। তাহলে বাহু মানে তো, বাহুকে কিউব করলে তো আয়তন হয়, তাহলে আয়তনকে কিউব রুট করলে বাহু হবে,
কথাটা তাই তো, বাহু ইন্টু বাহু ইন্টু বাহু আয়তন হয় তো, তাহলে আয়তনকে যদি কিউব রুট করি, বাহুকে কিউব করলে আয়তন হয়, তিনটে বাহু গুণ করলে। আর আয়তনকে তাহলে কি করতে হবে, কিউব রুট করতে হবে, তাই এখানে কিউব রুট করলাম বাহু বার করতে গেলে, তাই না? বুঝতে পারলে? ঠিক আছে, এই দেখো এ কিউব মানে ভি, তো তাহলে এ ইকুয়াল টু কত, ভি টু দি পাওয়ার 1/3 না, এই যে এই পাওয়ারটা দিকে চলে যাবে, ডান দিক বাঁ দিকে পাওয়ার ডান দিকে চলে গেলে অনন্যক হয়ে যায়, 1/3 হয়ে যাবে, 1/3 হয়ে যাবে। এই যে ভি কিউব করলাম তো, এই যে এই যে টু দি পাওয়ার 1/3 এই যে আয়তন, ঠিক আছে, তাহলে এটা কত হবে, এটা অ্যানসার কত, 1/3 হয়, যে 1/3, ঠিক আছে। কারণ দেখো 1 মানে হচ্ছে 1 ইন্টু 1 ইন্টু 1, তাই তো, 27 মানে 3 ইন্টু 3 ইন্টু 3, তো হ্যাঁ, তার যদি আমরা এরকম করে কিউব রুট নিই, 3টে 1 থেকে একটা 1 বেরোলো, 3টে 3 থেকে একটা 3 বেরোলো, তাই তো। তাহলে বাহু অনুপাত হচ্ছে 1/3। এবার দেখো তাহলে A1 বাই A2 1/3 হচ্ছে তো বাহু, হ্যাঁ, যার বাহু A1 তার আয়তন V1 তো, তাই তো, আর যার বাহু A2 যে ঘনকের তার আয়তন V2, তাহলে A1 বাই A2 তো এটা হচ্ছে। আচ্ছা, এবার দেখো সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত বার করতে বলেছে তো, এই যে সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত বার করতে বলেছে তো, সমগ্র তলের অনুপাত কত হয়, প্রথমে এটা স্কয়ার করো, A1 স্কয়ার বাই A2 স্কয়ার কত হয়, 1 9 হয়ে যায় তো, এটা স্কয়ার করলে 3 স্কয়ার 9 তো। কেন করলাম, কারণ সমগ্র তলের ফর্মুলা কি, 6A1 স্কয়ার বাই 6A2 স্কয়ার, অ্যানসার 1 9 হবে, তারপর 6 6 কেটে যাবে তো, 1:9 হবে। দেখো কেন স্কয়ার কেন করলাম, সমগ্র তলের ক্ষেত্রফল আছে তো, সমগ্র তল কত হবে, a স্কয়ার হবে না, 6A1 স্কয়ার বাই 6A2 স্কয়ার হবে তো, এটা মানে খাতায় এগুলো সব লেখা আছে, এটা 1:9 হবে, 1 9 অ্যানসার আছে তো, 1:9। বুঝতে পারলে জিনিসটা কেন হলো, কারণ এখানে স্কয়ার করতে হবে, ঠিক আছে। আর এখন বলবে 6 6 করলে এটাকে কেন 6 দিয়ে মাল্টিপ্লাই করলাম না, কেন করব মাল্টিপ্লাই, এখানে কেটে যাচ্ছে 6, আমি দুখানা 6 নেওয়ার পরও তো কেটে যাচ্ছে, আমার তো ডান দিকের বাঁ দিকের জিনিস কেটে যাচ্ছে, কেন আমি এখানে মাল্টিপ্লাই করব, যদি ওপরে একটা 6 থাকতো তাহলে এখানে মাল্টিপ্লাই করতাম, এখন তো দুটো করে 6 আসবে, এরা নিজেদের মধ্যেই তো কেটে যাবে, তো ভ্যালু তো সেমই থাকলো, তাহলে 1:9টা 1:9ই থাকবে, এটা কিন্তু 6 এখানে মাল্টিপ্লাই হবে না, কারণ এখানে ভ্যালু 6 নেই, এখানে ভ্যালু 1, কারণ 6 নেওয়ার পরেও দেখলাম দুটো 6 কেটে গেল, কিন্তু তোমাকে দুখানা 6 নিয়ে দেখাতে হবে, আগে দেখাবে তারপরের লাইনে কাটবে যে আমি 6 6 কেটে দিলাম, ঠিক আছে, কারণ উপরেও 6 এসেছিল নিচেও 6 এসেছিল। 6 কেন আসছে, সূত্র যে সমগ্র তলের ক্ষেত্রফল, যে কোনো একটা ঘনক যদি এরকম হয়, ঘনকের বাহুর দৈর্ঘ্য যদি a হয়, তাহলে সমগ্র তল কত হবে, 6a স্কয়ার না, তাই তো। বুঝতে পেরেছো? এই যে লুডোর ছক্কা, ডাইস বলে একটা জিনিস পড়ো না, ডাইস মানে তো লুডোর ছক্কা আমাদের মানে লুডোর ছক্কা আছে, ধরো একটা দিক লুডোর ছক্কা, এখানে ধরো উল্টো দিকে এরকম আছে 4, এর যে উল্টো দিকে কত থাকবে, কত থাকবে না, জানো কি ফর্মুলাটা, যে তুমি যে বলছো 6, তুমি জিনিসটা জানো, তুমি 6টা বললে কেন, তুমি কি আন্দাজে বলবে, বা তুমি কিসের ভিত্তিতে 6 বলবে, তোমার বাড়িতে লুডোর ছক্কাটা, বাড়িতে লুডো আছে, লুডোর ছক্কা আছে তো, এখনই বলে দিচ্ছি লুডোর ছক্কাটা গিয়ে দেখবে, উল্টো দিকের জিনিস যোগ করে 7 হতে হবে, 4 আর 3 7, 4-এর উল্টো দিকে 7 3 থাকবে, 5-এর উল্টো দিকে 2 থাকবে, 6-এর উল্টো দিকে 1 থাকবে, এটা লুডোর ছক্কা, এটা ডাইসের কনসেপ্ট, যোগ করে করে 7 উল্টো দিকটা একদম, হ্যাঁ। এবারে অঙ্ক কিরম দেয় জানো তো, 5 6 এর অঙ্ক দেয়, মানে এরকম লুডোর ছক্কাটা এরকম করে দেয় জিনিসটাকে, এরকম করে দিল, যে বললো এদের মধ্যে এরকম 4টা অপশন দেওয়া আছে, এখানে নাম্বারিং করা থাকে, এখানে ধরো এরকম 1 আছে, এখানে 3 আছে, এখানে ধরো 6 আছে, এখানে 4 আছে, এখানে 5, এরকম করেই তৈরি হবে, এরকম হলে ডাইসটা তৈরি হবে। কি করে দেখবে, ধরো এটা 1 আছে, দেখতে 1, তাহলে এই দিকটা 1 নিয়ে না, একটা 1, এবার এই নিচটা 3 আছে, তখন এরকম 3, এই 3 এরকম 3কে পেতে দিলাম, 3 পাশে 1 আছে, যে 1কে এরকম করে উপরে রেখে দিলাম, এই যে এখানে 3 ছিল, এটা ধরো এটা 3, এটা 1 এরকম করে দিলাম, 1-এর উল্টো দিকে 6 থাকবে, তাহলে এই দিকটা 6, এটা এখানে 1 লেখা আছে, এখানে 6 লেখা আছে, নিচে 3,
তাহলে 6 ওপরে 4 আছে, এটাকে ফ্লিপ করে ওপরে পাঠিয়ে দিলাম, তাহলে 3 এর উল্টো দিকে 4, নিচে 3 ওপরে 4 হলো, পাশে 1 এখানে চলে আসলো, এখানে 5 আর 2 হয়ে যাবে, যোগ করে দিতে হচ্ছে। তাহলে এটার উল্টো দিকটা এটা, এটার উল্টো দিকটা এটা, আর এটার উল্টো দিকে এটা উপরটা, এরকম করে ভেবে করতে হবে। এরকম অঙ্ক, এরকম অঙ্ক থাকবে, এরকম অপশন দেওয়া এখানে নম্বরে, এরকম বিভিন্ন দিয়ে এরকম দেখতে 4টে অপশন দেওয়া থাকে, বুঝলে? এই দিয়ে এরকম 4টে নাম্বার, মানে এরকম 4টে করে অপশন থাকে, আর 6টা করে নাম্বার ভেতরে লিখে দেয়, দিয়ে বলে যে এদের মধ্যে কোথায় লুডোর ছক্কাটা তৈরি করা যাবে, এরকম কোশ্চেন থাকে। এবার এগুলো যদি স্পেসিফিক্যালি কেউ না জানে, না বোঝে, তাহলে কিন্তু করতে পারবে। সবের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং দরকার। ওটা পর্যন্ত নিতে এসছে নাকি? ঠিক আছে, যদি আসো তখন চলে যাবে। পাঁচেরটা বলো, পাঁচেরটা। একটি ঘনকের সম্পূর্ণ দলের ক্ষেত্রফল S বর্গ একক এবং কর্ণের দৈর্ঘ্য D একক হলে S এবং D এর সমান। তাহলে কি হয় বলো? একটি ঘনকের সমগ্র দলের ক্ষেত্রফল S বর্গ একক। দেখো দেখো জিনিসটা এভাবে করবে, কত সোজা না। তুমি প্রথমে একটা ঘনক আঁকবে, ঘনকের বাহু কত নেবে? A নেবে, তাহলে S হচ্ছে সমগ্র দলের ক্ষেত্রফল, তো 6s স্কয়ার, তাই তো? হ্যাঁ, সমগ্র দলের ক্ষেত্রফল S বর্গ একক বলেছে তো, 6s স্কয়ার মানে A তো। এবার সরি S মানে 6s স্কয়ার, তো সমগ্র দল বলেছে তো, আর 6s স্কয়ার তো সমগ্র দল হয়। ঘনকের বাহু যদি A হয়, তাহলে সমগ্র দলের ক্ষেত্রফল কত? 6s স্কয়ার, তো সেটাই S বলে দিচ্ছে তো। আচ্ছা, আর কর্ণের দৈর্ঘ্য D বলেছে, কর্ণের দৈর্ঘ্য, কর্ণ কত হয়? ডায়াগোনাল কত হবে? ডায়াগোনাল a√3 হবে, তাই তো, বা √3a, তাই তো? হ্যাঁ, তাহলে S আর D এর সম্পর্ক বলো। আচ্ছা, তাহলে দেখো, দেখো তাহলে পেপারের দিকে দেখো, a√3 কথার মানে হলো D, তাই তো? তাহলে a কত? D/√3, তাই তো? D/√3 তো, হ্যাঁ, a D/√3 তো, a এর ভ্যালুটা এখানে বসাবে। এই দেখো 6 D/√3 তার হোল স্কয়ার, তাই তো? হ্যাঁ, আচ্ছা, s কত হলো? 6 D স্কয়ার বাই কত হলো? 3 হলো তো। এই যে d এর স্কয়ার তো D স্কয়ার, √3 স্কয়ার কথার মানে কি? √3 √3, 3 হলো, তাই তো? কেটে গেল তো। তাহলে s কত? 2D স্কয়ার। বুঝতে পারলে? তার মানে তোমাকে যদি এরকম অঙ্ক দেয় যে কর্ণের দৈর্ঘ্য দিয়ে দেয়, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল কি হবে? কর্ণের দৈর্ঘ্যকে কর্ণের দৈর্ঘ্যকে স্কয়ার করে তাকে 2 দিয়ে গুণ করলে সমগ্রতলের ক্ষেত্রফল হবে। s 2D স্কয়ার আছে তো অপশন, s 2D স্কয়ার কোথায় আছে? নাই? হ্যাঁ, D স্কয়ার সমান S বাই। হ্যাঁ, একই রকম জিনিস, তাই তো? এই দেখো, দেখো আবার 2D স্কয়ার s, তাহলে D স্কয়ার কত? s/2, বুঝতে পেরেছো তো? হ্যাঁ, অপশন ডি। মাথায় ঢুকলো এটা কনসেপ্টটা? দেখে নেবে কিন্তু, দরকার পড়লে এগুলো টুকে নেবে, আর না হলে দেখে করতে পারো, পরে খাতা থেকে টুকে নেবে। পরীক্ষা কবে? ম্যাথস পরীক্ষা বুধবার, বৃহস্পতিবার। তুমি তাহলে বুধবার চলে আসবে, বুধবার আসবে তো, বুধবার চলে এসো, যতটা হবে দেখিয়ে দেবো আবার, ঠিক আছে? যতটা হবে দেখিয়ে দেবো। তাহলে এখন তাহলে বুধবার এই মানে শর্ট কোশ্চেনগুলো যতটা হবে দেখিয়ে দেবো, তার সঙ্গে করণীয়টা দেখিয়ে দেবো, আর জ্যামিতিটা তো দেখিয়ে দিলাম। তোমার এটা বাকি থাকছে, লম্ব বৃত্তাকার চোঙটা বাকি থাকছে। হয় না, সব হয় না ওগুলো, ওটা দেখো চোঙ একটা আলাদা চ্যাপ্টার। এখন বলবে যে তুমি বিশেষ করে বোঝানোর কিছু না, এটা যে এরকম একটা দেখতে হয় গোল, এরকম হবে, এরকম লম্ব বৃত্তাকার চোঙ এরকম দেখতে হয়। এটা একটা বৃত্ত, এটাও বৃত্ত, এই জায়গাটা আর মানে ব্যাসার্ধ, এটাও আর মানে ব্যাসার্ধ, যেরকম এই চোঙ হয়, পাইপ, জলের পাইপ, এটা হচ্ছে হাইট, ঠিক আছে? এখন সম্পর্ক কি? যদি তুমি টিএসএ মানে টোটাল সারফেস এরিয়া মানে কি? এই সাইড সারফেস প্লাস এটা, এই যে 2πr² প্লাস 2πr, এই যেটা হচ্ছে ফর্মুলা,
ঠিক আছে, 2 পাই আর কমন নিয়ে 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ, এটা হয়ে গেল। আর যদি ভি মানে আয়তন বার করো, আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। আর যদি ল্যাটেরাল সারফেস এরিয়া মানে এল এস এ, এটা হচ্ছে 2 পাই আর। ঠিক আছে, ব্যাস। আর যদি ফাঁপা চোঙ হয়, ব্যাসার্ধ R1 মাইনাস R2 হবে। এই হচ্ছে ব্যাপার। তাদের কি সব অঙ্কগুলো হয়ে যাবে, পরে বুঝতে হবে তো কোনটা কোথায় লাগাবো। কি বলবো বলতো, বলবে যে একটা ইয়ে আছে বাড়ির, ওই ইয়ে থাকে না যেরকম ওই পিলার, বলে পিলার মানে গম্বুজ, পিলার যেরকম পিলার রং করতে হবে। তাহলে পিলার রং করতে কি হয়, পিলারের কি বার করে, বলছে পিলার রং করতে হবে। তাহলে ক টাকা খরচ হবে, পিলারের সমগ্র তল বার করলে হবে না, পিলারের ওপরটা নিচেটা কেউ রং করে না। পিলারের এই জিনিস, পিলার তো এরকম দেখতে হয়, তাই তো। এটা তো দেয়ালের সঙ্গে লাগানো থাকে, ওপরে ছাদের সঙ্গে। এটা তো মাটির সঙ্গে লাগা, শুধু তো এই জায়গাটা রং হবে, মানে শুধু শুধু এইখানটা হবে। এবার এগুলো তো বুঝতে হবে ব্যাপারটা। চোঙ চ্যাপ্টার আছে, গোলক আছে, শঙ্কু আছে, 10-এ 26খানা চ্যাপ্টার আছে। 10-এর বিরাট সিলেবাস। কারণ এই 10 যদি কেউ ভালো করে না করে না, তার উচিত সায়েন্স না নেওয়া। কারণ 11-এ সে মরে যাবে। 11 মানে অনেক ডিফিকাল্ট, এবং এই অঙ্কগুলো কিচ্ছু না, বুঝতে পারলে। এই যে তুমি, তোমাকে দেখালাম যে ওই যে 2-3-10 সেকেন্ড সময় লাগছে ওই অ্যান্সারগুলো বার করতে, এই যে যেটা প্রয়োগের দেখালাম, করতে হবে। তার কারণ আমাদের এগুলো 11-12 দেখাতে হবে। তাহলে 10 সেকেন্ডে যদি 10-টা বার করতে না পারি, তাহলে 11-টা বেরোবে না। 11-টার জন্য তখন আর দেখবে টাইম আউট হয়ে যাবে। ঠিক আছে, এবার চোঙ, শঙ্কু, গোলক ফর্মুলা দেখালেই তো যদি হয়ে যেত না, তাহলে তো আমাকে সিলেবাস 1 মাসে শেষ হয়ে যেত। যে প্রথম 4 দিন 5 দিনে সব ফর্মুলাগুলো দেখিয়ে দিলাম, ব্যাস, এবার যে যেরকম করবে। ঠিক আছে, আচ্ছা, এটা হলো। দাগ দিয়ে দিচ্ছ তো? আচ্ছা দেখো কি লেখা আছে, বিবৃতিগুলো সত্যি না মিথ্যা। এইগুলো সব ইম্পর্টেন্ট, কারণ যে কোনো অঙ্ক আসতে পারে, তো কোনো গ্যারান্টি নেই তো, না তাই না। এবং প্রত্যেকটা অঙ্কের মধ্যে মার্কস ক্যারি করা থাকবে। দেখো কি আছে, একটি ঘনকের প্রতি ধারের দৈর্ঘ্য দ্বিগুণ হলে মানে ঘনকটির আয়তন 4 গুণ বেড়ে যাবে, তাই কি। দেখো প্রতি ধারে, দেখো বুঝে না কেমন দিয়েছে। প্রথমে এরকম একটা ঘনক দিলে, ঠিক আছে, তাহলে ঘনকের ধারের দৈর্ঘ্য এ, আয়তন হচ্ছে a কিউব, তাই তো। আয়তন ভি মানে a কিউব, তাই তো। আচ্ছা, বলেছে এবারে ঘনকের ধারের দৈর্ঘ্য দ্বিগুণ করে দাও। আচ্ছা, তাহলে আরেকটা ঘনক নিলে, আরেকটা ঘনকের ধারের দৈর্ঘ্য 2a, তাহলে আয়তন কত হবে, 2a তার হোল কিউব, তো তার মানে কত হচ্ছে 8a কিউব হয়ে যাচ্ছে। তাহলে দেখো এখানে a কিউব ছিল, এটা a কিউব, মানে 8 ইন্টু a কিউব হচ্ছে, মানে 8 গুণ বেড়ে গেল। ওখানে কি লেখা আছে, 4 গুণ বাড়বে, ভুল লেখা আছে, মিথ্যা। তাহলে বুঝলে কনসেপ্টটা, 2a করে দিলে 8a কিউব। আচ্ছা, তারপরে দেখো, বর্ষার সময় 2 হেক্টর জমিতে বৃষ্টিপাত 5 সেন্টিমিটার উচ্চতার হলে বৃষ্টির জলের আয়তন 1000 ঘনমিটার। 2 হেক্টর জমি বলেছে, ঠিক আছে। দেখো এটা, এগুলো সব খুব ডিফিকাল্ট। এগুলো এখন বলবো যে এটা 1 নম্বর অঙ্ক, কিন্তু করতে হবে কি, এখানে 2 হেক্টর। 2 হেক্টর মানে কি, 1 হেক্টর মানে হচ্ছে 108, ঠিক আছে। দেখো দেখো 1 হেক্টর কথা মানে হচ্ছে 108, আবার 1 আর মানে 100 বর্গ মিটার। 1 আর মানে হচ্ছে 100 বর্গ মিটার, ঠিক আছে। তো 100 ইন্টু 100 হবে বর্গ মিটার, মানে মিটার স্কয়ার, ঠিক আছে। 1 আর এটা মানে হচ্ছে তোমার 100 বর্গ মিটার, মানে মিটার স্কয়ার। তাহলে কত হলো, 1 হেক্টর মানে 10,000 মিটার স্কয়ার হলো তো। তাহলে 2 হেক্টর জমি বলেছে তো, হ্যাঁ। তাহলে 2 হেক্টরে কত হচ্ছে, 20,000 মিটার স্কয়ার হচ্ছে তো, 20,000 মিটার স্কয়ার। আচ্ছা, হয়ে গেল। উচ্চতা 5 সেন্টিমিটার বলেছে, 5 সেন্টিমিটার উচ্চতা, বাবা। এখানে 5 সেন্টিমিটার বলেছে উচ্চতা, সেন্টিমিটারকে মিটার করতে হবে, 5/100 মিটার, তাই তো, হ্যাঁ। আচ্ছা, তাহলে এই যে এটা তো জমি ছিল, হ্যাঁ, এখানে বৃষ্টি হচ্ছে তো, উচ্চতা বেড়েছে তো। এই যে উচ্চতা, এতটা বৃষ্টি পড়েছে, যেরকম বৃষ্টি হলে বাড়িতে জল জমে, যেরকম জল জমলো এরকম, এটাকে উচ্চতা বলো তো। তাহলে এটা কত হচ্ছে, তাহলে আয়তন কত হবে,
20,000 মিটার স্কোয়ার ইন্টু 5,100 মিটার, তো হ্যাঁ তাই তো। এই যে আয়তনে এই যে এটা তো ক্ষেত্রফল, হেক্টর মানে জমি মানে ক্ষেত্রফল, দৈর্ঘ্য প্রস্থ, তাহলে আয়তন মানে কি ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। তো প্রথম ইয়েতে করালাম এমসিকিউতে, আয়তন মানে ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, কারণ ক্ষেত্রফলের মধ্যে এল ইন্টু বি আছে, আয়তন এইচ, এল ইন্টু বি ইন্টু এইচ, তাই তো। আয়তন দেখো এবারে 100 100 দুটো জিরো কাটা, তাহলে কত হচ্ছে 200 ইন্টু 5 মানে 1000 মিটার কিউব। অ্যান্সার কত আছে? আয়তন 1000 ঘনমিটার। ব্যাস ঠিকই আছে, বুঝলে? তাই হচ্ছে তো। এটা এখানটা বুঝতে পারলে তো, যে একটা জমির মধ্যে বৃষ্টি পড়েছে তাহলে তো তার জল বাড়বে, মানে 5 সেন্টিমিটার উচ্চতার বৃষ্টি পড়েছে, তাহলে আয়তন কত হবে জলের মধ্যে? ক্ষেত্রফল ইন্টু উচ্চতা হয়ে যাবে। এই যে এইভাবে করতে হবে, এই কনসেপ্টটা বুঝতে হবে। 1 হেক্টর মানে 10,000 মিটার স্কোয়ার। ছোট্ট অঙ্ক, তুমি হচ্ছে সত্য না মিথ্যা, কিন্তু ওটার মধ্যে এটা কিন্তু একটা আলাদা অঙ্ক, এবং তোমাকে এই জিনিসটা জানতে হবে তো। হেক্টরের সঙ্গে সম্পর্ক, 1 হেক্টর কত মানে 10,000 বর্গমিটার, 2 হেক্টর মানে 20,000 বর্গমিটার। তাহলে ক্ষেত্রফল কত হলো 20,000 বর্গমিটার, আর উচ্চতা কত 5 সেন্টিমিটার দেওয়া আছে। মিটার করতে গেলে সেন্টিমিটারকে কি দিয়ে ভাগ করতে হয়? 100 দিয়ে। সেন্টিমিটার আগে ডেসি, তার আগে মিটার, 100 দিয়ে ভাগ করতে হয়। 5/100 মিটার, আমার সব মিটার লাগবে, কারণ মানে অ্যান্সার তোমার ঘন মিটার আছে, তাই তো। এবার দেখো কত হচ্ছে, তাহলে মিটার স্কোয়ারকে মিটার দিয়ে গুণ করলে মিটার কিউব, আর এদিকে 20,000কে 5,100 দিয়ে করলে দুটো জিরো কাটা, 200 ইন্টু 5 মানে 1000। ঠিক আছে। একটি সমকোণী চৌবলের কর্ণের সংখ্যা, কর্ণ 4টে কর্ণ থাকে, ঠিক আছে। আচ্ছা, ঘনকের একটি তলের কর্ণের দৈর্ঘ্য, যে √3 ইন্টু ধারের দৈর্ঘ্য a, তাই তো। হ্যাঁ, কর্ণের দৈর্ঘ্য মানে √3 ইন্টু ধারের দৈর্ঘ্য। তো এই যে কর্ণ ডায়াগোনাল, এই যে ডায়াগোনাল, কটা ডায়াগোনাল থেকে d = 4, ঘনকে 4টে ডায়াগোনাল থাকবে, ঠিক আছে। আচ্ছা, সমকোণী চৌবলের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হলে সেই ঘনবস্তুর বিশেষ নাম হচ্ছে ঘনক, তাই তো। হ্যাঁ, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান তো। এই যে l = b = h, তাহলে সবকটাকে আমরা a ধরি, তার মানে সমকোণী চৌবলটা হয়ে যাবে হচ্ছে ঘনক, ঠিক আছে। আচ্ছা, আজকে বন্ধই থাকুন। এরপরে আর মাথা কাজ করে, মাথা এমনি তোমাদের অফ হয়ে গেছে, সেটা আমি জানি, কারণ